আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের একালিফ মাদের প্রকারগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে ইনশাল্লাহ আমরা জি, ওস্তাদ, আমার একটা পরামর্শ ছিল। কথা আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছে, আমি হোস্ট হিসেবে আসতে পারতেছি না। তো আপনারা যদি একজন একটু এই একালিফ মাদের প্রকারগুলো শুনাইতেন, বাকিরা শুনেন, আমি ততক্ষণ একটু চেষ্টা করি। কে শুনাইতে পারবেন একালিফ মাদের যে তিনটা প্রকার আছে ওইগুলা? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জাহিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে উস্তাদ? জি জাহিদ ভাই, আমি ওই কথা ঠিকই শোনা যাচ্ছে, কিন্তু আমি এইগুলা পরিচালনা করতে পারতেছি না। আমি যে পিডিএফ শেয়ার করবো এটা আসতেছে না। তা আমি একটু বের হয়ে আবার ঢোকার চেষ্টা করি। তা আপনি ততক্ষণ একালিফ মাদের প্রকারগুলো একটু শুনাইতে থাকেন। মাদের হরফ থেকে শুরু করেন, মাদের হরফ। মাদের মাদ হরফ। কাকে বলে একেবারে শুরু থেকে শুরু করেন। আমি বের হয়ে আবার একটু আসি। আচ্ছা, জি উস্তাদ। মাদ অর্থ টানিয়া পড়া। মাদ প্রধানত 10 প্রকার। তোমরা একালিফ টানিয়া পড়িত হয় যে সকল মাদের ক্ষেত্রে, সেই সকল মাদের মধ্যে প্রথম হচ্ছে মাদের হরফ। মাদের হরফ হচ্ছে 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ওয়াও, যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই 3টি হলো মাদের হরফ। মাদের হরফের ক্ষেত্রে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা খালি আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও জজম পেশ বু, বা বি বু। মাদের হরকত খারা জবর খারাজের খারা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতের ক্ষেত্রেও এক আলিফ টানিয়া পড়িতে হয়।
যেমন বা, বি, বু। তারপর হচ্ছে মাদ্দে এওয়াজ, দুই জবরের পর ওয়াকফা করিলে একে মদ্দে এওয়াজ বলা হয়। মদ্দে এওয়াজ থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয়। সাধারণত যদি আমরা থামি বাংলা আরবি ক্ষেত্রে, তখন এটাকে ওয়াকফা বলে। এবং যদি আমরা থামি এবং দুই জবরের পর খালি আলিফ থাকে শেষে, তখনই একমাত্র আমরা একালিফ টানিয়া পড়িব। যেমন বা, দুই জবর খালি আলিফ বা। আর যে আমরা টানিয়া একত্রে পড়িয়া যাই না থামি, তাহলে সেক্ষেত্রে আর একালিফ উচ্চারণ হবে না। তারপর হচ্ছে মদ্দে লিন। মদ্দে লিনের ক্ষেত্রেও একালিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লিনের হরফ হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া থাকলে তাকে লিনের হরফ বলে। লিনের হরফের বামের হরফে যদি আমরা থামি বা ওয়াকফা করি, তাহলেও এখানে একালিফ টানিয়া পড়িতে হবে। যেমন বা, ওয়াও, বা ওয়াও সাকিন, পরে ফা বা অন্য কোনো অক্ষর থাকলে আমাদের থামতে হবে এবং একালিফ উচ্চারণ টানতে হবে। যেমন বাউ, এখানে যে কোনো ফায়ের বদলে অন্য অক্ষর থাকলেও আমাদের থামতে হবে, একালিফ উচ্চারণ করতে হবে যদি আমরা থামি। যেমন বাউ, বাউ, বাউম, যে সকল শব্দই থাকুক। এই চারটাই হচ্ছে একালিফ টানের। আরেকটি আছে মদ্দে বদল। মদ্দে বদলটা অনেকটা মদের হরফের মদের হরফের মতোই। মদ্দে বদলের ক্ষেত্রে আমাদের একালিফ টানিয়া পড়িতে হয়। এই 5 প্রকার আমাদের পড়ানো হয়েছে একালিফ টানের ক্ষেত্রে মাদের। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ জাহিদ ভাই, আপনি তো ভালো প্র্যাকটিস করছেন। জি আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস না করছি। ভাই, আমার ভাই দিল বইরা গেছে ভাই শুননা ভাই, যদিও আমি প্র্যাকটিস করি নাই, এই জন্য ভাই আফসোস মনেও নাই, কিন্তু আপনারটা শুনে ভাই দিল বইরা গেছে আমার, মাশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। ওস্তাদ কি আসছে? মনে হয় তো আসেনি এখনো, আমি তো স্ক্রিনে কিছু দেখতে পারতেছি না, শুধু আপনি যে হাত উঠাইছেন ওই হাত বাইসা রইছে। স্কিন কালো হয়ে রয়েছে, হ্যাঁ এখন হ্যাঁ। আসতে পারবো না। এরপর জাহিদ ভাই কি আগেও প্র্যাকটিস করছিলেন আরবি, মানে আগে তো পারতেন? হ্যাঁ, আগে কিছুটা পারতাম আর কি। আচ্ছা। না বিশেষ আমি করে ভাই, মাখারাজের উচ্চারণ গুলাই একটু বেশি সমস্যা হয় দেখছি মানে। আচ্ছা আচ্ছা, মক্তবে মক্তবে পড়তেন নাকি মাদ্রাসায় পড়ছিলেন? না না, এখানে আমি আগে একটা কোর্স করছি আর কি, এই যে এখানে এই যে এসো তাজবিদ শিখিতে আচ্ছা আচ্ছা। আগের একটা কোর্স করছিলাম অনেকদিন আগে আর কি। তো চর্চা না থাকলে আসলে সব ভুলে যেতে হয়, সমস্যা হচ্ছে এটা, চর্চা করতে হয় অনেক। এটাই এটাই। একবার, অবশ্য একবার যদি আপনার কণ্ঠস্থ হয়ে যায় তখন আবার ইয়ে আছে। হ্যাঁ, আমি তার যেটা বুঝেন। আজকে আমার ওই ফ্রেন্ডরে বলতেছিলাম ভাই, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে যে ইংলিশটা ইংলিশ দিছে, এটা হইলো হুম, সুইপারদের ভাষা। আর যদি খেলাফা প্রতিষ্ঠিত থাকতো দুনিয়াতে, তাইলে আরবি হুম, হতো ইন্টারন্যাশনাল ভাষা। কারণ হ্যাঁ, আমার মতে আরবির মতো সহজ আর কিছু নেই। সমস্যা। এবং যদি আরবি প্র্যাকটিস ভাষার করি, যদি আলাদা একটা প্র্যাকটিস মর্যাদা করি, আছে আর কি, আলাদা আরবি ভাষার। এটাই মর্যাদা প্লাস সোজাও লাগে। যেমন আমি আরবি আরবি শিখতে গেলে খুব ভালো লাগে, অন্তর থেকেই ভালো লাগে, আর দেখছি প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, সাপোজ আমি যে সময় ইংলিশ শিখতে গেলে যে বার, প্রিপোজিশন, কম্পোজিশন, আর্টিকেল, এগুলাতে তো ঘাবড়ে যাই, ঢুকতে চায় হুম, না মাথায়।
কিন্তু আলহামদুলিল্লাহ আরবিগুলোর ক্ষেত্রে দুই একবার প্র্যাকটিস করলে ঢুকে যায়। কিন্তু শয়তান আল্লাহ এমন গুতান গুতায় শয়তান যে সেটাও হয় না, মানে প্র্যাকটিসটা করি না। আমাদের এটাই মানে চর্চাটা আসলে প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে বিশেষ করে ইয়াটা হয় আর কি। যেমন আমরা আমাদের কয়েকটা সূরা অ্যাটলিস্ট টার্গেট নিয়ে আগাইলে এটা দেখছি অনেকে করতে পারে আর কি। টার্গেট নিয়ে 10টা সূরা টার্গেট নিয়ে এই 10টা সূরার মধ্যেই সব প্র্যাকটিস করলেই হয়ে যাবে। মাখরাজ গুলো আসে 10টা সূরার মধ্যে এসে পড়ে দেখা যায়। আমার এদিকে ফ্রেন্ড আছে, তারপরে তাবলিকের কিছু বড় ভাই আছে, আচ্ছা সব দে আমার উচ্চারণ হয় না। ওনারা আমার দেখাই দেয়, তাও আমি পারতাছি না। তো বলছে প্র্যাকটিস করে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আসলে উচ্চারণ আমি সিঙ্গেল, যেমন আমি সিঙ্গেল পারি, কিন্তু যখন এই সূরা ফাতিহা বা পড়তে হয় বা ইয়া করতে হয়, যেমন সূরা ফাতিহা তো শেষের দিকে যে আছে ওয়ালাদ-দাল্লিন, তখন কিন্তু দটা মানে এত মন মতো হয় না। হম ওই যে আমরা আচ্ছা, অভ্যস্ত হয়ে আসসালামু গেছি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সমস্যা এখনো সমাধান হয়নি। তো আসলে বিষয়টা হলো কি, ওই ইমেল আইডি বা যেটা দিয়ে খোলা ওইটার পাসওয়ার্ডও আমার কাছে আছে, কিন্তু এখন ঢুকতে চাইলে ভেরিফিকেশন কোড নাম্বারটা চাই, যেটা কিনা অন্য আর একজন হ্যান্ডেল করে। তো যোগাযোগ করছি, তো আমাকে জানাবে, তো একটু আসতে দেরি হবে। তো জি, জাহিদ ভাই শোনানো হয়েছিল? জি ওস্তাদ, শোনানো হয়েছিল। শোনানো হয়েছিল, আচ্ছা। এখন এমনই একটা সমস্যা যে আমি একটা কিছু শেয়ার করতে পারতেছি না। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল জি যে ওস্তাদ জি, আমরা পূর্ববর্তী ক্লাসে মদ্দে লিন পড়ছি, তো মদ্দে লিনের ক্ষেত্রে তো ওয়াকফ করলে এক জবর উচ্চারিত হয়, দুই জবরের ক্ষেত্রে দুই জবর পড়া হয় হুম। কিন্তু এক জবর বাদ দিয়ে উচ্চারিত হয়, মদ্দে তাই লিন না? না, ওইটা হচ্ছে মদ্দে আওয়াজ। তো তাইলে মনে হয় মদ- ভুল বলছি আমি। প্রশ্নটা মাদ্দে লিন নিয়ে আমি একটা উদাহরণ দিতে আপনার মানে বুঝে যাবেন পুরোপুরি, মানে আমি উচ্চারণটা শিখতে চাইতেছি। জি সাপোজ খাওয়া জবর খাও, খাওয়া জবর খাও, ফা দুই জের ফিন, তো এইখানে খাও ফিন হয়, কিন্তু ওই যে জি খাউফ, খাউফ যে এই মদ্দে লিনের ক্ষেত্রে খাউফ হয় না ওয়াকফ করলে, হ্যাঁ, খৌফ। এই খাউফ, কিন্তু এইখানে আমি চিন্তা করলে তো মানে আমি এটা বুঝতেছি না, আমি চিন্তা করলে এক জবর বাদ দিয়ে পড়লে হয় খাউফি হয়ে যায়, কিন্তু আচ্ছা খাউফ খাউফ হয় কেমনে এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ওইখানে তো দুই জবর না, কিন্তু দুই জের, দুই দুই জের, জের। দুই জের, হ্যাঁ দুই জের। দুই জের। আর হ্যাঁ হ্যাঁ এক জবর বাদ দিয়ে এক জবরকে এক আলিফ টানতে হয় অক্ফের সময়, ওইটা হচ্ছে দুই জবরের ক্ষেত্রে। জি জি। আর দুই এই জেরের ক্ষেত্রে এটা হলো দুই কিভাবে? জবরের ক্ষেত্রে, যেমন তাওয়া বান, বান আছে, তো থামার হ্যাঁ কারণে তাওয়া আমরা বা, পড়ি তাওয়া বা, তাওয়া তাওয়া, বা। জি উস্তাদ জি। জি, মানে ওইখানে জেরের ক্ষেত্রে এই যে পড়ি খাও, তাওয়া বা, তাওয়া বান পড়ি না। জি এই খাও এই জেরের ক্ষেত্রে কিভাবে উচ্চারণটা হবে? জি, মনির ভাই, কথা বুঝতে পারতেছি না। জি জি, এই যে মানে জবর বললেন না ওইটা, এখন জেরের ক্ষেত্রে এই যে খাও, জি খৌফ, খৌফ, এই ক্ষেত্রে তো দুই জের আছে নিচে তাই না? খৌফ, আচ্ছা, খৌফিন যেটা ওয়াকফ করলে হয় খৌফিন সাধারণভাবে, কিন্তু সেই জায়গায় আমরা এক জের যদি পড়ি তাহলে এখানে খৌফ এক জেড হইতাছে। পড়বো না, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হবে, এক আর আলিফ জেরের টান দিয়ে। ক্ষেত্রে আর কিভাবে বাকি পড়তে হবে? হ্যাঁ, দুই জের, দুই পেশ, এক জবর, এক জের, এক পেশ, এগুলার ক্ষেত্রে জজম করে পড়তে হবে। আচ্ছা ওস্তাদ জি, এগুলোর এইবার ক্ষেত্রে বুঝলাম, এইবার বুঝছি। এইখানে জের উচ্চারিত হবে না, এখানে জজমের মতো টানা হবে, জজম, জি জজম দিয়ে কানেক্ট করা হবে। বুঝছি বুঝছি ওস্তাদ জি। জি, জজম জি জি, দিয়ে হবে। জি জাযাকাল্লাহ জাযাক। আচ্ছা, রাফিন ভাই, জি রাফিন ভাই কি কিছু বলবেন?
ওস্তাদ আমি তো বলতাম দুইটা ক্লাস তো আমার মিস গেছে, না আমি কি এখন বুঝতে পারবো নাকি তাই বলছি। এর মাঝে দুইটা ক্লাস আমি মিস গেছে একটু সমস্যার কারণে। আচ্ছা, সমস্যা নেই। আমরা মাদ্দের হরফ সম্পর্কে তো জানা আছে, যেহেতু এটা আগে হয়েছিল। মানে মোটামুটি জানা আছে যে আলিফ ওয়াও ইয়া এগুলো জানি, কিন্তু লিন টিন মানে আমার যে লিন এগুলো আমার ভালো বোঝা নাই। আচ্ছা, ঠিক আছে। রাফিন ভাই, ওই তাইসিরুল কোরআন কায়দার পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে জি দেওয়া ওটা আমার আছে। হার্ড কপি আছে আমার কাছে ওস্তাদ। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, আজকে আসলে একটু সমস্যা হইতেছে যে আমি আমার আইডিতে একটু সমস্যা হইতেছে, যে কারণে হোস্ট হিসেবে এখন পর্যন্ত আসতে পারিনি। আসলে তো এখনই চলে আসতো। তো একটা ভেরিফিকেশন কোড লাগে, যেটা কিনা অন্য আরেকজনের কাছে আসছে, তো তাকে এখন পাওয়া যাইতেছে না। তো তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করা হইতেছে। তো আমাদের এক সাথী ভাই চেষ্টা করতেছেন, তো এই জন্য একটু সময় লাগতেছে আসলে। এই ধরনের সমস্যা কখনো হয় না, হয়ে গেল আজকে। ওস্তাদ আমরা কি কেউ স্ক্রিন শেয়ার করব? আচ্ছা, আপনারা কি স্ক্রিন শেয়ার করতে পারেন? আমরা মনে হয় পারবো স্ক্রিন শেয়ার। ও না, হোস্ট, ওকে হোস্ট কি করা লাগবে? হোস্ট শেয়ার করা লাগবে ক্ষেত্রে। হ্যাঁ, হোস্ট শেয়ার করলে। হ্যাঁ, আমারও তো সমস্যা এইখানে, যে হোস্ট হইতে হবে। এখন বর্তমানে হোস্ট কে আছে এখানে জায়গায়? এডমিন কে এখন বর্তমানে হোস্ট কেউই নাই। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি পারভেজ ওয়ালাইকুম। বলছি। জি, পারভেজ ভাই। হোস্ট হিসেবে কিন্তু ওস্তাদ আপনাকে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাকে দেখাইলো, কিন্তু আমার এইখানে নাম কিন্তু আব্দুর রহমান দেওয়া। জি ওস্তাদ আচ্ছা, আব্দুর রহমান। ওস্তাদ ওস্তাদ লেখা দেখাচ্ছে, শুধু হোস্ট দেখাচ্ছে, ওস্তাদ এটা লেখা আছে আর কি। উস্তাদ, আমার নাম তো এখানে আব্দুর রহমান দেওয়া আছে। আচ্ছা, আমি না, একটু পারভেজ ভাই তাহলে গ্লিচ হয়েছে হয়তো আপনার, হ্যাঁ হ্যাঁ হয়তো গ্লিচ হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে হ্যাঁ এটা। হ্যাঁ আমি আই এম নট এক্সপার্ট, তারপর আমি দেখি, চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, পারভেজ ভাই, আপনি ওই আইডি থেকে যদি আপনারা একজন ঢুকে আমাকে হোস্ট বানাই দিতেন আপাতত, ক্লাস শেষ করে তারপর ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান করার যাইতো কিনা পরবর্তীতে দেখা যাইতো। আজকে অন্তত আপাতত যেন আজকে ক্লাসটা করতে পারি। এখন হচ্ছে মূল সমস্যা হচ্ছে আপনি কিছু শেয়ার দিতে পারছেন না ওস্তাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, এক মিনিট। আমি আমি একটু লগ ইন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এক মিনিট। জি, আপনি একটু চেষ্টা করেন, আমরা ততক্ষণ হ্যাঁ, কথা আপনি বলতে শুরু থাকি। করেন, কথা বলে শুরু করেন, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, বাকি আমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তো এই সময়ের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি তো গতকালকে ক্লাসটা নিয়ে যদি আবার একটু আলোচনা করতে, গতকালকে ক্লাসটা কঠিন মনে হচ্ছিল। জি, মশিউর রহমান ভাই, আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি। গতকালকের ক্লাসটা একটু মনে হচ্ছিল কঠিন, ওইটা একটু বুঝতে একটু অসুবিধা হয়েছিল। যদি আবার একটু ওইটা আচ্ছা একটু রিপিট করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, জাহিদ ভাই। জি ওস্তাদ, আমার কোশ্চেন হচ্ছে, ধরেন মাদের হরকতের পরে যদি আমরা ওয়াকফা করি তাহলে কি একা লিফ টানতে হবে? হ্যাঁ, মাদের হরকতের পর ওয়াকফ করলে একালিফ টানতে হয়, তবে এখন বিষয়টা হয়েছে মাদের হরকত যদি আহ, হায়ে থাকে, গোল হা, হুম। তো ওই ক্ষেত্রে দেখা যায় জজম পড়তে হয়। বাকি স্বাভাবিকভাবে যদি মাদের হরকতের উপরে ওয়াকফ করি তখন একালিফ টেনেই পড়তে হয়। আচ্ছা। যেমন তাহলে উস্তাদ, তাহলে তাশাহুদের ক্ষেত্রে আমরা যখন বলি যে অবারকা তুহু, তাহলে তুহু শুধু তুহ পড়তে হবে? হ্যাঁ, ওইখানে তুহু, কারণ ওইখানে গোল হা। আচ্ছা, আর যদি অক্ষ না করি তাহলে একা লিফ টানে পড়ে যাবে? একালিফ টান দিয়েই পড়তে হবে। জি, জি। পারভেজ ভাই আপনাকে এখন হুম। হোস্ট হিসেবে দেখাচ্ছে। হ্যাঁ ওস্তাদ, আপনাকে হোস্ট বানাই দিছে, এবার দেখেন তো। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে এবার ওস্তাদ, ঠিক আছে। তাহলে আমি বের হয়ে গেলাম। তাহলে ওস্তাদ রেকর্ড হচ্ছে? হ্যাঁ জি, রেকর্ড শুরু থেকেই হচ্ছিল, তো জি। ইনশাল্লাহ পরবর্তীতে এই আর ক্লাস শেষে। কোনো সমস্যা হলে ওস্তাদ তাহলে আমাকে আরেকবার একটু নক দিয়েন আর কি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা একটা সমাধান পেলাম। তো গতকালকের বিষয়টা আমাদের ছিল একালিফ মাদের প্রকার। তো আমরা তো জানি যে মাদ 3 ধরনের হয়। মাদের হরফ সম্পর্কে আমাদের জানা আছে। তো মাদের হরফের ক্ষেত্রে বলা হয়েছিল যে মাদের হরফ হলে বা মাদের হরকত হলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়ে পড়তে হয়। একালিফ সর্বদাই একালিফ টানা হয় না। তো মাদ 3 ধরনের হয়, একালিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। তো এর ভিতরে গতকালকে আমাদের একালিফ মাদ গুলা নিয়ে একটু আলোচনা হয়েছিল। তো একালিফ মাদ আমরা সর্বমোট 4 প্রকার আছে, 4 প্রকার পাই। তো এইখানে 3 প্রকার দেওয়া আছে, আর যে প্রকারটা দেওয়া নেই ওইটার নাম হলো মাদ্দে তবাই হিসেবে ধরা হয়। তো প্রথম প্রকারটা ছিল এখানে একেবারে নিচে যেটা দেওয়া আছে, যে 2 জবরের পরে ওয়াকফ করলে মাদ্দে আওয়াজ হয়, একালিফটা নিয়ে পড়তে হয়। 2 জবরের পরে যদি আমরা ওয়াকফ করি, ওয়াকফ করা বলতে বলা হয়েছিল থামা। যখন দেখা যায় যে কোরআন শরীফের ক্ষেত্রে আমরা ওয়াকফ তো একটা হইছে যে শব্দ পূর্ণ হয়ে গেছে তখন আমরা থামি, একটা বাক্য পূর্ণ হয়ে গেলে তারপর আমরা থামি। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে থামলাম, একটা বাক্য পূর্ণ হয়ে গেল। আবার কখনো কখনো দেখা যায় আমাদের শ্বাস শেষ হয়ে যায়, নিঃশ্বাস শেষ হয়ে যায়, তো ওই সময় আমরা বাধ্য হয়ে থামি। ওইটাকে বলা হয় ওয়াকফে ইজতিরারি বা অনিচ্ছাকৃত ওয়াকফ, যেটা সমস্যার কারণে করা হয়। তো ওই ক্ষেত্রে ওই একই বিধান, যখন আমরা থামবো, যেখানে আমরা থামবো ওইখানে যদি 2 জবর থাকে তখন আমাদের যেটা করতে হবে, 1 জবর বাদ দিয়ে বাকি 1 জবরকে এক কালিফ টান দিয়ে পড়তে হবে। যেমন দা, আমাদের তানবিনের কায়দা অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল দান, আবার দান না হয়ে যেহেতু আমরা থামবো এখানে ওয়াকফের নিয়ত পড়তেছি, তো এখানে পড়তে হবে দা ইলমা নাশত ইত্যাদি। দ্বিতীয়টা হলো যে মাদ্দে লিন। তো মাদ্দে লিন জানার আগে আমাদেরকে জানতে হবে যে লিনের হরফ কি জিনিস। তো লিনের হরফ হলো 2টা, জবরের বাম পাশে জজুমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজুমালা ইয়া। জবরের বাম পাশে জজুমালা ওয়াও, জবরের বাম পাশে জজুমালা ইয়া, এই 2টা হলো লিনের হরফ। আর লিন যখন এককভাবে থাকে তখন লিনের নিয়ম হলো যে লিনটাকে একটু নরম করে, লম্বা না করে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি লিনের হরফের পরের হরফে আমরা থামি তখন এইখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে লিন। যেমন এইখানে হয়ে জবর ওয়াওয়ে জজম, তো জবরের বাম পাশে জজমালা ওয়াও আসছে, তো লিনের হরফ। এর পরের হরফ হলো ফা, তো এই ফায়ে আমরা থামবো বা ওয়াকফ করব। তো এখানে কি হইল, লিনের হরফের পরের হরফে ওয়াকফ পাওয়া গেল, সুতরাং লিনের হরফটাকে এক আলিফ টানতে হবে, তখন আমরা পড়বো খৌফ। আর ফায়ে যে 2 পেশ আছে, 2 পেশ না পড়ে ফায়ে আমরা জজমের মতো করে পড়বো, কারণ 2 পেশ, 2 জের অথবা 1 জবর 1 জের 1 পেশ, এইগুলা যখন থামা হয় এগুলাতে তখন ওইখানে জজম করে পড়তে হয়। এই নিয়মের কারণে আমরা ফায়ে জজম করে পড়ে খৌফ এইভাবে এক আলিফ টান দিয়ে পড়লাম। ঠিক এমনি ভাবে দ্বিতীয় কায়দাটা, নাউম, লিনের হরফের পরে মিমে ওয়াকফ করার কারণে আমরা লিনের হরফটাকে এক আলিফ টান দিয়ে পড়ব, এর সাথে মিমের 2 পেশকে জজম করে পড়ব, কারণ ওয়াকফ করলে 2 পেশকে জজম করে পড়তে হয়। এর পরবর্তীতে জবরের বাম পাশে জজম আলা ইয়া, লিনের হরফ, এর উদাহরণ আনা হয়েছে একটা, কফ পেশ কু, রয় ইয়া জবর রয়, শিন 2 জের শিন, কুরয় শিন, স্বাভাবিক নিয়মে এইভাবে পড়ার কথা, কুরয় শিন। তো এখানে যদি ওয়াকফের নিয়মে পড়ি, শিনে যদি আমরা ওয়াকফ করি, ওই ক্ষেত্রে শিনের 2 জের বাদ হয়ে জজমের উচ্চারণ হবে
আর লিনের হরফটাকে এক আলিফ টানতে হবে, তখন উচ্চারণটা হবে কুরাইশ। এইভাবে সয়ফ, বাইত, এইভাবে আমরা পড়বো। এক আলিফ মাদের সর্বশেষের প্রকারটা হলো হামজার পরে যদি মদের হরফ আসে অথবা হামজাতে যদি মদের হরকত থাকে, তো তখন এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এইটাকে মাদ্দে বদল বলে। যেমন আমানা, উমিনা, ইমানান ইত্যাদি। জি মশিউর রহমান ভাই। জি ওস্তাদ। এ জায়গায় তো উল্টা দুই জের আছে, তাহলে এক্ষেত্রে কি সি হবে না? কোনটা এইটা? হ্যাঁ, জি ওস্তাদ। না, দুই জের থাকলে তো হয় না, শুধুমাত্র দুই জবর, শুধুমাত্র। না, এই জায়গায় যেহেতু আমি অক্ষ করবো, তাহলে তো আমার একটা জের আমি উচ্চারণ করবো। এক্ষেত্রে কি আমি একটা জের উচ্চারণ করবো না? না, তানভিন কয়টা? দুই জবর, দুই জের, দুই পেশ। তানভিন হলো তিনটা, জি দুই জবর, দুই জের, দুই পেশ। তো এর ভিতর শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে, শুধুমাত্র দুই জবরে যদি আমরা ওয়াকফ করি তখন এক জবর বাদ দিয়ে আর একটাকে এক আলিফ টানবো। আর যদি আমরা দুই পেশ অথবা দুই জেরে ওয়াকফ করি তখন কিন্তু জজম করে পড়বো, তখন দুই জের বা দুই পেশের উচ্চারণই হবে না। তাহলে একটা উচ্চারণ হবে না এক্ষেত্রে? না, একটার উচ্চারণ হবে না। জি ওস্তাদ, বুঝতে পারছি। জি আচ্ছা, একালিফ মাদের প্রকারগুলো গেল। এইটাকে যদি আমি একটু নিজের মতো করে দেখাই। তো একালিফ মাদের প্রথম যে প্রকারটা ছিল, যেটা কিনা এখানে আনাই হয় নাই, ওইটা হলো যে স্বাভাবিকভাবে যদি মাদের হরফ বা মাদের হরকত থাকে, স্বাভাবিক নিয়মে যদি মাদের হরফ বা মাদের হরকত থাকে, তখন ওইটা হলো মাদ্দে তবাই, একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমনটা কিনা এইখানে আমরা যে একালিফ টান দিয়ে পড়বো, বা আলিফ জবর বা, তারপর বা ইয়াজের বি, এগুলো হলো সব মাদ্দে তবাই প্রকার। বা বলতে পারি এই বা খারা জবর বা, বা উল্টা পেশ বু, এগুলো হলো সব মাদ্দে তবাই প্রকার। এইখানে সর্বপ্রথম যে প্রকারটা দিয়ে শুরু করা হয়েছে ওইটা হলো মাদ্দে বদল। তো মাদ্দে বদলটা কি? মাদ্দে বদল হলো দুই জবরে যদি ওয়াকফ করা হয়, দুই জবরে যদি ওয়াকফ করা হয় তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আর এক জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন এইখানে উদাহরণগুলা শেষে যদি ওয়াকফর চিহ্নটা আনা হইতো তখন সুদের হইতো। কোরআন শরীফে আমরা এরকম চিহ্ন দেখি, এরকম গোল গোল চিহ্ন দেওয়া থাকে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের শেষে গোল চিহ্ন দেওয়া। তো এই যে গোল চিহ্নটা, এটাকে বলা হয় ওয়াকফ। এটা হলো ওয়াকফ। তো এইখানে দেখেন তাও ওয়া বান, তো এইখানে বান না পড়ে যেহেতু আমাদের এইখানে ওয়াকফ করতে হবে বা থামতে হবে, তো যেহেতু থামবো, তো থামার কায়দাটা চলে আসলে তখন আমাদের যা করতে হবে, এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তখন এইখানে তাওয়া বান না হয়ে হবে তাওয়া বা, এরকম ভাবে আমরা পড়ব। এইটা একটা উদাহরণ গেল, এক মাদ। এটা হলো, এই মাদটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। দ্বিতীয়টা আমাদের গেল মাদ্দে লিন। তো মাদ্দে লিন কি? লিনের হরফের
বামের হরফে ওয়াকফ, মাদ্দে লিন, এই যে অক্ফটা আমরা দিয়েই দিই, লিনের হরফের বামের হরফে ওয়াকফ। এই যে এইখানে দেখেন বাইয়া জবর বাই, জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ, তো লিনের হরফের পরে হইছে তা, এই তায়ের পরে অক্ফ বা তাই অক্ফটা। আমরা যে থামবো, এখানে যদি বলা হয় যে আমরা কোন হরফে থামলাম, আমরা তায়ে থামলাম, তায়ে এসে থামলাম, তো লিনের হরফের পরের হরফেই থামা হইতেছে। তো সুতরাং এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। আর এর সাথে যে কায়দাটা চলে আসে যে এইখানে যে হরফে থামা হইতেছে এইখানে তো দুই জের আছে, তো আমরা জানি যে যে হরফে আমরা থাকবো ওই হরফে যদি দুই জের অথবা দুই পেশ থাকে অথবা এক জবর এক জের এক পেশ থাকে, ওই সময়টায় এইগুলাকে না পড়ে পড়তে হয় জজম। এই জন্য এখানে আমরা পড়বো বাইত, তায়ের দুই জের তিন, বাই তিন না পড়ে হবে বাইত, কারণ এইখানে ওয়াকফের কায়দার কারণে দুই জেরটা জজম হয়ে যাবে। জি মশিউর রহমান ভাই। জি ওস্তাদ। হ্যাঁ বলবেন কিছু? হ্যাঁ, না না, ও আগে হাত উঠানো ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো এই গেল সর্বশেষ যেটা, ওইটা হলো মাদ্দে বদল। তো মাদ্দে বদলটা মূলত মাদ্দে তবাইয়ের মতোই, এখানে পার্থক্যটা হলো একটা হামজার উপস্থিতি, একটা হামজার উপস্থিতি। যেমন একেবারে সহজভাবে দেখলে বা আলিফ জবর বা, হামজা আলিফ জবর আ, দুটোটা কিন্তু দেখতে একই রকম, যে জবরের বাম পাশে একটা খালি আলিফ আসছে, এখানে বায়ে জবর বামে খালি আলিফ, হামজায় জবর বামে খালি আলিফ। হুকুমের দিক থেকে দুটোটা এক, উভয়টার ক্ষেত্রেই এক আলিফ টানতে হবে, এক আলিফের বেশিও না কমও না, কিন্তু দুইটার নাম আলাদা। প্রথমটা হইলো মাদ্দে তবাই, এটা হইলো মাদ্দে তবাই, আর দ্বিতীয়টা হইলো মাদ্দে বদল। বদল হওয়ার কারণ কি? বদল হওয়ার কারণ হইছে এইখানে যে হরকতটা ব্যবহার করা হয়েছে মাদের জন্য, ওই হরকতটা হামজার সঙ্গে আসছে, এই হামজার উপস্থিতি, এই হামজার উপস্থিতিটার কারণে এটার নাম পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে হয়েছে মাদ্দে বদল। বাকি আমরা যদি এই নামটা মনে নাও রাখতে পারি, এই যে মাদের যে নামগুলা গেল, মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ, মাদ্দে লিন, মাদ্দে বদল, এই নামগুলা মনে রাখার আমাদের জন্য জরুরি বিষয় না। আমাদের জন্য জরুরি বিষয় হলো এই সমস্ত পরিস্থিতিতে যতটুক টানার দরকার, এই টানটা যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি, এই টানটা যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি। তো যদি আদায় করতে পারি তাহলেই হয়ে যাবে। তো এইখানে যে চারটা মাদ গেল, চার প্রকার, এই চার প্রকারের ভিতরে দুই প্রকারের সঙ্গে মাদের হরফ বা মাদের হরকতের সম্পর্ক আছে। প্রথম হলো মাদ্দে তবাই এবং মাদ্দে বদল। এই দুইটা মাদের ক্ষেত্রে হয়তো মাদের হরফ থাকবে অথবা মাদের হরকত থাকবে। আর বাকি যে দুইটা মাদ গেল, মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন, এই দুইটা মাদের সাথে মাদের হরফের সম্পর্ক নেই, এখানে মাদের হরফ থাকে না। মাদ যে মোট, আমরা যেহেতু এখানে এক আলিফ মাদ চার প্রকার ধরে পড়ছি, এক আলিফ মাদ চার প্রকার ধরে পড়ার কারণে পরবর্তীতে আমরা আরো 7টা মাদ পাবো, তো আমাদের মাদ হয়ে যাবে 11 প্রকার হয়ে যাবে, মাদ মোট 11 প্রকার হয়ে যাবে, আমাদের এখানে 11 প্রকার মাদ পাবো। তো বাকি সামনে যে মাদগুলো আছে, মনে করেন 7টা প্রকারের মাদ আছে, তো ওই মাদের ক্ষেত্রেও প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মাদের হরফ অথবা মাদের হরকত থাকবে, শুধুমাত্র এই দুইটা প্রকারের মাঝে, মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন, এই দুই প্রকারের মাদের মাঝে মাদের হরফ থাকে না।
আর প্রত্যেকটা মাদের প্রকারের মাঝে হয়তো মাদের হরফ থাকবে অথবা মাদের হরকত থাকবে। তো একালিফ যে মাদগুলো গেল এই ব্যাপারে আমাদের কোনো যদি সমস্যা থেকে থাকে, কোথাও যদি চিনতে সমস্যা হয়ে থাকে, তো একটু জানাইলে ভালো হয়, কারণ আমরা এখন একটু সামনের দিকে যাইতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্যা বোধহয় নেই। থাকলে ইনশাল্লাহ সামনে আমাদের যখন মাদগুলা শেষ হয়ে যাবে না, তখন আমরা সহজে চেনার জন্য আমরা একটা সহজ পন্থা এইটা জানবো, যেটা জানতে পারলে আমাদের জন্য মাদের বিষয়গুলো আদায় করা সহজ হবে। নাম জানি আর না জানি, মাদের বিষয়গুলো আদায় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এরপর দেখি 3 আলিফ মাদ। এরপর হলো 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ হলো 2 প্রকার। 3 আলিফ মাদের প্রকার হলো 2টা। একটার নাম হলো মাদ্দে আরজি আর একটার নাম হলো মাদ্দে মুনফাসিল। তো এই দুইটা চেনা আমাদের জন্য খুব সহজ। এই দুইটা চিনতে আমাদের কোনো সমস্যা হবে না, বিশেষ করে মাদ্দে মুনফাসিল যেটা। তো 3 আলিফ মাদ্দের প্রকার হলো 2টা। প্রথমটা তিন আলিফ মাদের প্রথম প্রকার। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি হয়, 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। এক আলিফ মাদ্দের ভিতরে আমাদের গেছিল লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন। লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তখন ওইটাকে বলা হয় মাদ্দে লিন। আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় এইটাকে বলা হয় মাদ্দে আরজি। তো নাম মনে রাখতে পারি আর না পারি সমস্যা নেই, শুধুমাত্র এতটুকু মনে রাখবো যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান দিয়ে আমাদের পড়তে হবে। যেমন এইখানে দেখেন, আসলে এইখানে আগেই বলছিলাম যে ওয়াকফের চিহ্নগুলো যদি একটু দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য বোঝাটা একটু সহজ হইতো। এখানে দেখেন, ওয়াও জবর ওয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া ওয়ালিয়া, দালেজের ইয়ায় জজম, দালিয়াজের দি, এক আলিফ টানতে হবে। নুনজের নি, দিনি। কিন্তু এই নুনে যদি আমরা ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়ি তখন আমরা নুনের জেরের জায়গায় জজম পড়ব। আর যেহেতু এই ওয়াকফটা মাদের হরফের পরে হইছে, এই জন্য এই মাদটার এক আলিফ মাদ থাকবে না, 3 আলিফ হয়ে যাবে। তখন আমাদের পড়তে হবে দিন। এক আলিফ মাদ যতটুক টানি এর 3 গুণ টানতে হবে, দিন। তখন পুরো উদাহরণটা হবে ওয়ালিয়াদিন। দ্বিতীয় উদাহরণ, আইন জবর আ, ও ইয়াজের ওই, মাদের হরফ এক আলিফ টানলাম। মিম দুই জের মিন, একসাথে হয় আযীমিন। এখানে কিন্তু ওয়াকফের নিয়মে পড়িনি। তো এখন যদি ওয়াকফের নিয়মে পড়তে যাই বা ওয়াকফ করি আমরা এখানে, তখন মিমের 2 জেরের পরিবর্তে মিমে আমরা একটা জজম পড়ব। আর যেহেতু এই মিমটা মাদের হরফের পরের হরফে এই ওয়াকফটা হইতেছে, এই কারণে এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তখন হবে আযীম। এইভাবে আমরা পড়ব। তো কায়দাটা কি? কায়দাটা হলো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি 3 আলিফটা নিয়ে পড়তে হয়। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই কায়দাটা শুনাইয়া উদাহরণগুলো যদি একটু পড়ে শুনাইতেন।
রাফিন ভাই, জি ওস্তাদ, আসলে আমার একটা কথা ছিল, ওই যে এগুলো মনে রাখার কি সহজ কোনো টেকনিক আছে? আচ্ছা, হ্যাঁ রাফিন ভাই, এখানে কথা হইলো যে এই নামগুলো বলা হইতেছে না, এ- একটু আগেও বললাম আবারও জি বলি, জি জি। এই নামগুলা মনে রাখা আমাদের জন্য কোনো প্রয়োজন না, প্রয়োজন নেই। তবে যদি কেউ এই নামগুলা মনে রাখতে পারে তাহলে আমাদের জন্য হ্যাঁ এটা হ্যাঁ ভালো। হ্যাঁ। ও আচ্ছা আর আচ্ছা। আমাদের সামনে মদের আর কয়েকটা প্রকার আছে, তো সবগুলা প্রকার যখন আমাদের সামনে চলে আসবে তখন সহজেই মনে করুন অল্পতেই যাতে আমরা চিনতে পারি, বুঝতে পারি কোন জায়গায় কতটুক টানবো। তো আমাদের এমন একটা বিষয় আছে, তো ওইটা ওই সময় আলোচনা করলে আমাদের জন্য বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে, যেহেতু সবগুলা বিষয় আমাদের সামনে চলে আসবে। এটা এটা ঠিক আছে। এইখানে আসলে ওই বিষয়টা আমি একটু পরে আলোচনা করতে চাইতেছি। এর কারণ হলো যে আসলে এই দুই প্রকার মাদ আছে যাদের ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করা হয়। এই তিন আলিফ মাদের এর পরবর্তী যে প্রকারটা আছে ওই প্রকারের মাঝেও একটা চিহ্ন ব্যবহার করা হয়। ওই চিহ্নের মাধ্যমেই আমরা ওই মাদটাকে চিহ্নিত করতে পারবো, বুঝতে পারবো। তো এখানে দেখাই যাচ্ছে যে ওই উপরে বাঁকা বাঁকা চিকন চিকন চিহ্ন, তো এই চিহ্নটা দিয়ে তিন আলিফ মাদ বোঝানো হয়েছে, নির্দিষ্ট একটা মাদকে বোঝানো হয়। চার আলিফ মাদের জন্য মোটা একটা চিহ্ন ব্যবহার করা হয়। তো এই চিহ্নের মাধ্যমেই কিন্তু আমরা মোট 6 প্রকার মদকে আদায় করতে পারবো। চিহ্নের মাধ্যমে, চিহ্ন দেখে দেখে আমরা 6 প্রকার মদকে আদায় করতে পারবো। আর বাকি যে প্রকারগুলো আছে ওই প্রকারগুলো আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর এত কোনো বিষয় না, এটা আমাদের জন্য একেবারেই সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে ওস্তাদ। কামরুল ভাই, জি ওস্তাদ। মদের হরফে বামের হরফে ওয়াকফ করিলে মধ্যে আরজি হয়, মধ্যে আরজি হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হুজুর যেমন বানান করে পড়বো না টানিয়া পড়ে যাবো গা? আচ্ছা, টাইনে যদি পড়তে পারেন পড়ে যান, সমস্যা নেই। জি ওস্তাদ। ওয়ালিয়াদিন হ্যাঁ, এখানে একটু সময় আজি। লাগবে। হ্যাঁ, ওয়ালিয়াদিন না বলে ওয়ালিয়াদিন, কারণ লাম আর ইয়াতে এত সময় দেওয়ার প্রয়োজন নেই। জি ওস্তাদ। ওয়ালিয়াদিন। জি ওস্তাদ। ওয়ালিয়াদিন আজিম। আচ্ছা, এখন আপনার দু একটা প্রশ্ন করি। জি ওস্তাদ। আপনি যে মিমে দুই জের আছে, কিন্তু আপনি দুই জের না পড়ে জজম কেন পড়লেন? এটা এটা হচ্ছে ওই যে শুধু জবরের ক্ষেত্রে এটা হইব, উম, মধ্যে আওয়াজ। মানে যখন দুই জবর হয় তখন যখন ওয়াকফ করিব তখন দুই জবর থাকে, তখন হচ্ছে মানে ইয়া করবো না, হচ্ছে একালিফ টানে পড়তে হবে। আর যে দুই জবর ছাড়া হচ্ছে অন্য মানে জের জবর থাকে তখন এটা জজম হয়ে যায় ওয়াকফ করিলে। হ্যাঁ, দুই জের বা দুই পেশ যাই থাকুক না কেন বেশ থাকলে জজম হয়ে যায়। ওয়াকফ ঠিক করিলে জজম কারণ হয়ে আছে। যায়। আচ্ছা, আর এই দুই, এই মদটাকে আপনি কতটুক টানলেন? তিন আলিফ টানতে হবে। কেন তিন আলিফ টানতে হবে? এটা হচ্ছে মদের মদের হরফ, জেরের জেরের বাম পাশে জজমলা ইয়া। তো আমরা তো জানি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হইলে এক আলিফ টানতে হয়, তো আপনি তিন আলিফ কেন জি টানলেন? যে এটা হচ্ছে মদের হরফের শেষে যজমলা ইয়া, মানে হচ্ছে মদের হরফে বামে হরফে ওয়াকফ করিলে তখন হচ্ছে তিন আলিফ টানে পড়িতে হয়। এটা হয় জি, মধ্যে আরজি। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, তারপর ইয়াস্তাউফুন। আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা ইয়াস তাও, তায়ে জবর ওয়াবে জজম, এখানে কি কোনো কায়দা হইছে? জি ওস্তাদ, হচ্ছে জবর ইয়া ওই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও। জবরের ফুন। বাম পাশে যজমলা ওয়াও, আমি আপনাকে দেখাইতে চাইতেছি জি ওস্তাদ। এই অংশটা। জি এখানে তো হচ্ছে খালি আলিফ নাই, জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে না মদের হরফ? জবরের বাম পাশে যজমালা ওয়াও হইলে কোনো কিছু হয় কিনা? হয় হয়, কি জজমলা হয়? হলে হচ্ছে মধ্যে লিন হয়, তখন একালিফ টানে পড়িতে মাদ, হয়। হ্যাঁ মধ্যে লিন না, কিন্তু এটা কিন্তু লিন, আমরা দুইটা বিষয় একসাথে মিলাবো না। মধ্যে জি লিন এক জিনিস, লিনের জি হরফ আর এক জিনিস।
লিনের জি ওস্তাদ। হরফ হইলেই কিন্তু মধ্যে লিন হয় না। লিনের জি হরফের বামের হরফে ওয়াকফ থাকতে হয়, তখন মধ্যে লিন হয়। আর যদি জি ওস্তাদ। স্বাভাবিকভাবে লিনের হরফ থাকে, বামের হরফে ওয়াকফ না হয়, তখন কোনো টানটুন নাই এইখানে, তখন এইখানে জি ওস্তাদ। তাড়াতাড়ি করে নরম করে পড়ে যাবো আমরা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর শেষের উদাহরণটা। জাতিল ইমাদ। আচ্ছা, এই শব্দের মাঝে কয়টা মদ আছে? দুইটা মদ আছে। জালের প্রথম, জবরের বাম পাশে খালি আলিফ, এরপর আবার হচ্ছে মিম আছে, মিমের সাথে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, দুইটা মাদ, এই যে প্রথম একটা মাদ, দ্বিতীয় একটা মাদ। তো প্রথম জি ওস্তাদ। মদটা কতটুক টানবেন? এটা তো 3 টানতে হইব। কেন 3 আলিফ টানবেন? এটা হচ্ছে 1 আলিফ টানতে হইব তাইলে, কারণ এখানে তো ওয়াকফ হইতেছে না। হ্যাঁ, ওয়াকফ হইতেছে না। মাদের জি ওস্তাদ। হরফের পরের হরফে ওয়াকফ হইলে আমরা 3 আলিফ টানতাম, যেহেতু ওয়াকফ হয় জি নাই ওস্তাদ। এখানে 3 আলিফ না, শেষেরটায় গিয়ে ওয়াকফ হইছে ওয়াকফ। মাদের জি ওস্তাদ। হরফের পরে, এই কারণে 3 আলিফ টানবো। জি, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আসসালামু কামরুল আলাইকুম। ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসলে আমাদের আজকের সময়টা শেষ হয়ে গেছে। তো যেহেতু আমাদের একটু সমস্যা হয়েছিল, তো আমরা আরেকটু সময় নেই। তো এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আশা করি এই একটু সময় দিবেন। জি, 3 আলিফ মাদ দুইটা প্রকার বললাম। একটা তো গেল যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। নাম মনে রাখতে পারলে খুবই ভালো, আর যদি মনে রাখতে না পারি কোনো সমস্যা নেই। শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা মদের হরফের পরের হরফে যদি আমরা নিঃশ্বাস ছাড়ি বা থামি, ওই সময় 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকার, মাদের হরফের পরে, মাদের হরফের পরে এই বড় একটা কায়দা দেখে ভয় পাওয়ার কিছু নেই, সামনে আমাদের জন্য সহজ বিষয় আছে। মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা আসিলে, এখানে আলিফ দেওয়া আছে, এখানে আসলে লম্বা হামজা বোঝানো হয়েছে। লম্বা হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয়, ডান দিকের হরফের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। এখানে বিষয়টা কি? মাদের হরফের পরে যদি লম্বা একটা হামজা পাওয়া যায়, মাদের হরফের পরে যদি লম্বা হামজা পাওয়া যায়, তখন 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখি আমরা, ওয়াও জবর ওয়া, তো এখানে মাদের হরফ টরফ নাই, সুতরাং আমরা ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। পরবর্তীতে মিমে জবর বামে খালি আলিফ, তো মিম আলিফ জবর মা, কিন্তু সমস্যাটা হয়েছে এর পরে, মদের হরফের পরে একটা লম্বা হামজা পাওয়া গেছে, মিমে জবর বামে খালি আলিফ মদের হরফ, এরপর একটা লম্বা হামজা পাওয়া গেছে। তো এই লম্বা হামজা থাকলে এই মাদটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল, বা নাম না বললেও সমস্যা নেই, এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো এখানে আমাদের মা এতটুক না টেনে টানতে হবে, মা 3 আলিফ। এখন আমাদের জন্য সুখবর হইল এই, এই প্রকার যে মাদগুলো আছে, এই মাদের ক্ষেত্রে এই চিকন একটা চিহ্ন ব্যবহার করা হয়। এই যে দেখেন, এই যে উপরে চিকন একটা চিহ্ন দেওয়া আছে, অনেকটা এমন, অনেকটা এমন। যদি এটাকে একটু বাঁকা করে দেখি, তখন উল্টা একটা এস এর মতো মনে হয়, আংশিক। এটাকে বলা হয় নুরানির ভাষায়, এটাকে বলা হয় চিকন চিহ্ন বলা হয়, এটাকে চিকন চিহ্ন বলা হয়। এই কায়দাটারে আমরা সংক্ষেপে বলতে পারি, মদের হরফের উপরে যদি আমরা চিকন চিহ্ন পাই, তখন 3 আলিফ টান দিয়ে পড়বো। মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন পাই, তখন আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। এতটুক জানলে আমরা এই মতটাকে আদায় করতে পারবো। তবে
দুই একটা জায়গায় আমাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, কারণ কখনো কখনো কোরআন শরীফের মাঝে কিছু কিছু জায়গাতে অনেক সময় দেখা যায় যে আমরা দুই আয়াত একসাথে মিলিয়ে পড়ি, দুই আয়াত একসাথে মিলিয়ে পড়ি। এই সমস্ত পরিস্থিতিতে অনেক সময় এই চিহ্নটা দেওয়া থাকে না। আবার কখনো কখনো একটা আয়াতের শেষে মদের হরফ থাকে, একটা আয়াতের শেষে মদের হরফ থাকে, পরবর্তী আয়াতের শুরুতে হামজা থাকে। তো ওই সময়টায় কি করা হয়, যে যদি মিলিয়ে পড়া হয় তখন 3 আলিফ টান হয়, আর যদি ওয়াকফ করা হয় তখন 1 আলিফ টান হয়। তো এই সমস্ত পরিস্থিতিতে অনেক সময় চিকন চিহ্ন দিয়ে দেওয়া হয়। যদি মিলিয়ে পড়ে এই দিক লক্ষ্য করে চিকন চিহ্ন দিয়ে দেওয়া হয়, মিলিয়ে পড়লে 3 আলিফ টান হবে। তো আমার যদি এই কায়দাটা মনে না থাকে যে মদের হরফের পর যদি লম্বা হামজা থাকে, এতটুকু মনে না থাকলে ওই সময়টা আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে মদের টানের পরিমাণটা একটু কম বেশি হয়ে যেতে পারে। তো মদের টানের পরিমাণটা একটু কম বেশি হয়ে যাওয়া বড় ধরনের সমস্যাকর না, তারপরও ছোট ভুল হইলেও এইটা একটা ভুলের ভিতরে পড়বে, তবে এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মূল কায়দাটা আমরা মনে রাখার চেষ্টা করব। আর আপাতত আমরা এই চিকন চিহ্ন দিয়েই আমাদের কাজ চালাই নিতে পারবো। তো মূল কায়দাটা অত বেশি বড়ও না, মাদের হরফের পর যদি লম্বা হামজা থাকে বাস। মাদের হরফের পরে যদি আমরা লম্বা হামজা পাই 3 আলিফ টান, কোনো নামের দরকার নেই। মাদের হরফের পরে যদি লম্বা হামজা পাওয়া যায় 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়ামা, কারণ এখানে মাদের হরফের পর লম্বা হামজা আছে। হামজা র জবর আর, সিল্লাম জবর সাল, আর সাল। তারপর নুন আলিফ জবর না, এখানে মাদের হরফ পাওয়া গেছে 1 আলিফ। ওয়ামা আরসালনা, এইভাবে আমরা আর কি আদায় করব। জি রাজীব ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটু পড়তে চাচ্ছিলাম, আমি একটু পড়ে শোনাই আপনাকে। জি শুনান, প্রথমে কায়দাটা একটু বলেন। কারণ হচ্ছে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, পুরো কায়দাটা একটু প্রয়োজনে দেখে দেখে বলেন। মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে মদ্দে মুনফাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এইখানে আমাদের জন্য একটু সহজ করার বিষয় আছে, যে মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে, এই কথাটা আপাতত বাদ দিতে পারি, সমস্যা নাই। মদের হরফের পরে লম্বা হামজা আসলে, লম্বা হামজা, এই বিষয়টা যদি একটু উল্লেখ করে দিই, লম্বা হামজা, ওই ক্ষেত্রে আমাদের শুরু বলার প্রয়োজন হবে না। জি 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 ওস্তাদ জি। আমি পড়লাম ওমা আরসালনা আরসালনা ইলাইকা। আচ্ছা, এইখানে রাজীব ভাইয়ের কাছে একটা প্রশ্নটা হইল, আমরা যদি আরসালনা ইলাইকা, এখানে কা না বলে আমরা যদি কাফে ওয়াকফ করতে চাই, ওয়াকফ করি, তখন এইখানে আমরা কিভাবে পড়বো? তখন আমরা এখানে বলবো যে হচ্ছে আরসালনা ইলাইক। আচ্ছা, ওয়াকফ করার কারণে কি কি পরিবর্তন আসবে এখানে? ওয়াকফ করার কারণে ওই যে জবরের উচ্চারণ হবে না, জবরের জায়গায় জজম পড়বো। আর জি। কি কোনো পরিবর্তন হবে কিনা দেখেন তো। একটা হামজা আসবে নাকি ওস্তাদ জি? না, হামজা আসবে কেন? আচ্ছা, না হামজা আসবে না, বলতে পারতেছি না। আচ্ছা, এই প্রশ্নটা সবার কাছে দেখেন তো। এইখানে ওয়াকফ করলে একটা হইছে ওয়াকফের কারণে মনে করেন কাফের জবরের জায়গায় আমরা জজম পড়বো, যেটা কিনা রাজীব ভাই বললেন হয়ে গেল। আর একটা পরিবর্তন এইখানে পাওয়া যাবে, এটা কে বলতে পারবেন দেখেন তো। এখানে ইয়া আছে, মানে মধ্যে লিনের হরফ। লিনের হরফ আছে, মাশাআল্লাহ, লিনের হরফ। জি লিনের হরফ আছে, জবরের বাম পাশে জজমা লাইয়া লিনের হরফ।
তো যেহেতু ওয়াকফটা আমরা লিনের হরফের পরের হরফে করতেছি, তো এই জন্য এইখানেও এক আলিফ টান হবে। তখন ইলাইক না হয়ে ইলাইক এইভাবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা, আচ্ছা ওটা তো না, এইটা আরসালনা ইলাইক যদি ওয়াকফ করি, আর ওয়াকফ না করলে তো ইলাইকা, তখন আর টান টুন নেই। জি মাশাআল্লাহ। রাজীব ভাই পরের উদাহরণটা। আচ্ছা, ওমা উমিরু ওমা উমিরু ইল্লাহ। আচ্ছা উমিরু, এখানে কিন্তু তিন আলিফ মাদ দুইটা। উমিরু 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 ইল্লাহ। হ্যাঁ, ওয়ামা তিন আলিফ মাদ দুইটা, এক আলিফ মাদ একটা। ওয়ামা উমিরু ইল্লা, টানার ক্ষেত্রে কিন্তু আমরা পুরো কার্পণ্যতা দেখাবো না, জি ওস্তাদ, একেবারে জি জি টানবো। জি, আচ্ছা আমি করতেছি আবার। ওমা উমিরু ইল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এই আমার একটু ভুল হয়ে গেছে। আমি অযথাই আপনাদের কাছ থেকে সময় চাইছি, অথচ আমার সময় কিন্তু এখনো শেষ হয় নাই। আমার মনে জি ছিল জি না যে আমরা ক্লাস 45-এ শুরু করি। যাই জি হোক, ওস্তাদ, সময় আছে। আচ্ছা জি রাজীব ভাই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার জি তোফাজ্জল ভাই। জি তোফাজ্জল ভাই, নিচের লাইন পড়বো? আপনি কায়দাটা বলে নিচের লাইন শোনাবেন। ওই মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয়। মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়তে হয়। জি পড়বো এবার? জি ওয়ামা আদরাকা। কা কিন্তু একটু লম্বা হয়ে গেল, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আদরাকা, ওয়ামা ওয়ামা আদরাকা। আদরাকা। ইলাইনা ইয়া ইলাইনা ইয়াবাহুম। আবার ইলাইনা ইয়াবাহুম। ইলাইনা ইয়াবাহুম। আচ্ছা তারপর আবার নিঃশ্বাস অতদূর টান ধরে রাখতে পারছি। জি ইলাইনা ইয়াবাহুম। আচ্ছা, এই এখন বিষয়টা হলো যে নিঃশ্বাস যদি একটু কম হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু টানের পরিমাণে কমতি না করে প্রয়োজনে দুই শ্বাসে বলবো। যেমন ইলাইনা ইয়াবাহুম, আপনি পুরা টানেন, টান শেষ করে নিঃশ্বাস ছেড়ে নতুন করে নিয়ে আবার ইয়াবাহুম আলাদা করে বলেন, সমস্যা নেই, কিন্তু টানের পরিমাণে কম করা যাবে না। আরেকবার ইলাইনা ইয়াবাহুম। ইয়াবাহুম, যেন বায়ের লম্বা হয়ে না যায়। আচ্ছা তারপর ফি আহা আহসান। ফি আহ কেন হবে? আচ্ছা এখানে আহসান। হ্যাঁ বানান করেন, হামজা হা জবর হামজা হা জবর আহ। আহ, সিন জবর আহ, তিন জবর সা। সা কেন নুন হবে? জিম সা, সিন সা। জবর সা। হ্যাঁ তারপর নুন জেন্নি নি, তো হইলো তানি। আহ সানি, আহ
সানি আহ ফি সানি আহসানি ফি আহসানি আচ্ছা ফি আহসানি জি ফি মাশাআল্লাহ আহসানি আচ্ছা জি তো আমরা 3 আলিফ মাদ পাইলাম দুইটা 3 আলিফ মাদ পাইলাম দুইটা একটা হইলো মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন এর সবচাইতে সহজ উদাহরণ বিসমিল্লাহির রহমানির রহিম এই যে রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইখানে এই যে এইভাবে থাকে অক্ষর চিহ্ন দেওয়া থাকে এই যে রহিমি রহিমি হায়জের ইয়ায়ে জজম হায়াজের হি মিমজের মি রহিমি তো এইখানে যেহেতু জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফের পরে মিমে আমরা ওয়াকফ করতেছি অর্থাৎ মদের হরফের পরের হরফে ওয়াকফ করতেছি যে জন্য এখানে আমরা পড়ব রহিম আউযু বিল্লাহ শেষেও মধ্যে আরজি পাওয়া যায় সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষেই মধ্যে আরজি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইভাবে প্রত্যেকটা আয়াতের শেষেই মধ্যে আরজি আছে 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকারটা হলো মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে তো অন্য শব্দের শুরু আমাদের জন্য একটু বোঝা কষ্টকর হইতে পারে তো এই ক্ষেত্রে সহজ নিয়ম হইছে যে শব্দের শুরুতে সাধারণত হামজা আসলে ওইটা লম্বা হামজা দেওয়া থাকে শব্দের শুরুতে সর্বদাই লম্বা হামজা আসে শব্দের শুরুতে কখনো গোল হামজা আসে না তো লম্বা হামজা দেখে আমরা অনায়াসেই চিনতে পারবো এটা শব্দের শুরু তো মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে তখন এইটাকে বলা হবে মাদ্দে মুনফাসিল যেটাকে কিনা আমরা উপরের চিকন চিহ্ন দেখে সহজে চিনতে পারবো তো এটাকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন ওয়ামা আরসালনা এর উদাহরণ আমরা যে কালিমা পড়ি লা ইলাহা এই কালিমার ভিতরেই আছে আমাদের এই যে এখানে লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের পরে চিকন চিহ্ন দেওয়া থাকে উপরে একটা তো যদি মনে করেন এখানে এই চিকন চিহ্ন দেওয়া নাও থাকতো তখনও কিন্তু এখানে 3 আলিফ টান হবে এই টানটা হওয়া না হওয়ার সাথে চিকন চিহ্নর কোনো সম্পর্ক নাই এখানে সম্পর্কটা হইলো মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসা যদিও এখানে চিকন চিহ্নগুলো দেওয়া থাকে তবে না থাকলেও আমাদের জন্য সমস্যা হবে না যদি আমরা এই বিষয়টা মনে রাখতে পারি যে মাদের হরফের পরে লম্বা হামজা আসলে তো এখানে লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ লা কিন্তু এখানে এক আলিফ টান দিয়ে ক্ষান্ত না থেকে আমাদের আরো লম্বা করতে হবে 3 আলিফ করতে হবে কারণ এইখানে মাদের হরফের পরে লম্বা হামজা আছে ই যে কারণে এইটা আমরা করব লা হামজাজের ই লাম খারা জবর এক আলিফ টান লা হা জবর হা লা ইলাহা তারপর ইল্লা আনতা এইভাবে আশহাদু আল্লা ইলাহা অহরহ আমরা পড়ে থাকি এগুলা তো আশা করি ইনশাল্লাহ 3 আলিফ মদের ব্যাপারে আমাদের খুব একটা সমস্যা হবে না তো এখন আমাদের 5 প্রকার মদ শেষ হয়ে গেল
আর বাকি যে 5 প্রকার আছে ওই 5টা প্রকার হলো 4 আলিফ মদ। তো 4 আলিফ মদের প্রত্যেক প্রকারেই এইভাবে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এটাকে বলা হয় মোটা চিহ্ন, অর্থাৎ এইভাবে দিয়ে একটু বামের মাথাটাকে নিম্নমুখী করা হয়, এটাকে বলা হয় মোটা চিহ্ন। তো প্রত্যেকটার উপরে এইভাবে মোটা চিহ্ন ব্যবহার করা হয়। তো এই চিহ্ন দেখেই আমরা সহজেই এই মদগুলো আদায় করতে পারবো। তো তারপরেও আমরা এই নিয়মগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকালকে একটু জানার চেষ্টা করব। তো এক আলিফ মদ এবং 3 আলিফ মদের যে প্রকারগুলি গেল, এটা হলো আমাদের তাইসিরুল কোরআন কায়দার 18 নম্বর পৃষ্ঠা, 18 এবং 19 নম্বর পৃষ্ঠা শেষ। তো ইনশাআল্লাহ আমাদের কারো কোনো সমস্যা থাকলে এখান থেকে একটু দেখে নিব, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।